সবাইকে নমস্কার। আমরা আলোচনা করছি এপিলেপসি। এটি তার সেকেন্ড এপিসোড। এই দ্বিতীয় এপিসোডে আমি আলোচনা করব এই রোগের সম্ভাব্য কারণগুলো কি। প্রথমেই বলে নিই, মৃগীরোগের সম্ভাব্য কারণ যেমন কোনো কোনো ক্ষেত্রে নিশ্চিতভাবে জানা গেছে, তেমনি বহু ক্ষেত্রেই এর সঠিক কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তাহলে মৃগীরোগের যেটুকু কারণ আমরা জানতে পেরেছি, এটাকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করে নিতে পারি। কীরকম? এবং সেই ভাগটা হচ্ছে বয়স ভিত্তিক। শিশুর বয়স ভিত্তিক আমরা কারণটাকে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে শিশুকাল, অর্থাৎ শিশুর জন্ম থেকে 2 বৎসর বয়স পর্যন্ত। এই সময়ের কি কারণ হতে পারে, কেন শিশু মৃগীরোগে আক্রান্ত হয়? তার মধ্যে ক বা এতে আমরা বলবো জন্মপূর্ব, অর্থাৎ গর্ভাবস্থায় যখন শিশু মাতৃজঠরে ছিল বা জন্মকালীন অক্সিজেনের অভাব হয়েছিল শিশুর মস্তিষ্ক কোষে, তার ফলে মস্তিষ্ক কোষের ক্ষতি ঘটে গেছে, যা শিশুর মৃগীরোগের অন্যতম একটি কারণ হতে পারে। তাহলে প্রথমেই কি বলা হলো? শিশুর জন্মপূর্ব অর্থাৎ গর্ভাবস্থায় বা জন্মকালীন সময়ে শিশুর মস্তিষ্ক কোষে অক্সিজেনের অভাব হেতু মস্তিষ্কের কোষে কিছু ড্যামেজ ঘটে যায় এবং এর ফলে শিশুর মধ্যে মৃগীরোগের প্রকাশ ঘটে। দ্বিতীয়ত, শিশুর শৈশবে 2 বৎসর বয়সের মধ্যে মাথায় কোনো আঘাত লেগেছে, জোরালো কোনো আঘাত, মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ ঘটেছে, মস্তিষ্কে কোনো সংক্রমণ ইনফেকশন ঘটে গেছে, তার কোনো বিপাকগত সমস্যা যেমন হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া অথবা পিরিডক্সিনের অভাব, শরীরের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ গ্লুকোজের অভাব, হাইপোক্যালসিমিয়া অর্থাৎ ক্যালসিয়ামের অভাব, কমে যাওয়া ক্যালসিয়াম, হাইপোম্যাগনেসিমিয়া অর্থাৎ ম্যাগনেসিয়ামের পরিমাণ কম হওয়া, বা মস্তিষ্কের কোনো গঠনগত অস্বাভাবিকতা, any kind of structural abnormalities in the brain, এর ফলে শিশুর মৃগীরোগ ঘটে। তৃতীয়ত, জেনেটিক বা বংশগত রোগও শিশুতে বর্তাতে পারে। আমরা পরে যখন ক্লাসিফিকেশনে দেখাবো তখন বিস্তারিতভাবে বলবো। পেটিট মাল এটা এক ধরনের এপিলেপসি। এই এপিলেপসিতে যে সকল শিশু আক্রান্ত হয় তাদের বহুজনের ক্ষেত্রেই জিনগত ত্রুটির কারণে বা বংশগত ত্রুটির কারণে এই রোগটির লক্ষ্য করা যায়। 4 নম্বর পয়েন্ট, শিশুর জন্মকালে জন্মনালীর তুলনায় নবজাতকের মাথা যদি বড় হয়, আমরা বলে থাকি, ডাক্তাররা বলে থাকেন সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। সেফালিক রিজিয়ন, শিশুর মাথার ক্র্যানিয়ামের এই পরিধি, পেলভিক রিজিয়ন অর্থাৎ মায়ের যে জন্মনালী যোনি, এই জন্মনালীর আয়তন তার পরিধি তুলনায় শিশুর মাথার পরিধি যদি বেশি হয়, এই যে ডিসপ্রপোর্শন, বিষম অনুপাত, সমানুপাত নয়, ব্যস্তানুপাত এখানে, তার ফলে কি হয়, শিশুর মাথাটা বেরিয়ে আসতে পারে না, জন্মনালীর মুখে এসে শিশুর মাথা আটকে যায়। তখন চিকিৎসক শিশুর হাত দুটি ঢুকিয়ে দিয়ে শিশুর মাথায় চাপ দিয়ে জন্মনালী দিয়ে শিশুকে বার করে আনেন। এই সময় বা শৈশবে
শিশুর মাথায় যে অতিরিক্ত চাপ পড়ল, যে আঘাত পড়ল, তার ফলে মাথার ভিতরে যে ক্ষত সৃষ্টি হয়, তাও শিশুর মস্তিষ্কে তাও শিশুর মৃগীরোগের জন্য দায়ী। মস্তিষ্কের টেম্পোরাল লোবের মাঝামাঝি জায়গাতে যদি ক্ষত কোনো সৃষ্টি হয়, তাহলে কমপ্লেক্স পার্সিয়াল সিজার হয়। কেমন? অতএব দ্বিতীয় পয়েন্ট, এটা হচ্ছে জন্ম থেকে, মানে 0 থেকে 2 বৎসর বয়সের মধ্যে শিশুর কি কি সমস্যা তৈরি হলে শিশুর মধ্যে আমরা সিজার পাব। আমি আলোচনা করে গেলাম জন্মকালীন বা জন্মপূর্ব শিশুর মস্তিষ্কে অক্সিজেনের অভাব হেতু শিশুর যে মস্তিষ্কে ক্ষতি হয়, তার ফলে মৃগীরোগ হয়। শৈশবে মাথায় কোনো আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ, মস্তিষ্কের সংক্রমণ, বিপাকগত কোনো সমস্যা, এর ফলে বা মস্তিষ্কের কোনো গঠনগত অস্বাভাবিকতার কারণে শিশু মৃগীরোগে আক্রান্ত হয়। 3 নম্বর, জেনেটিক বা বংশগতভাবেও এই রোগটি শিশুতে বর্তাতে পারে। এবং 4 নম্বর, শিশুর জন্মকালে জন্মনালীর তুলনায় নবজাতকের মাথা বড় হলে, অর্থাৎ সেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের ক্ষেত্রে। দ্বিতীয়ত, বাল্যকাল থেকে 12 বছর, বাল্যকাল সময়টা এখানে চিকিৎসা বিজ্ঞানীরা কিভাবে ধরেছেন, তারা বলছেন 2 বৎসর থেকে 12 বৎসর সময়কাল, এইটাকে তারা বলছেন চাইল্ডহুড। এই চাইল্ডহুডে তারা কতগুলো পজিটিভ ফ্যাক্টরসকে শো করছেন। প্রথমেই বলছেন মস্তিষ্কের কোনো সংক্রমণ, এনি কাইন্ড অফ ইনফেকশনস ইন দ্য ব্রেন, any form of infections, any kind of infections in the brain during childhood. কিরকম? মেনিনজাইটিস, এনকেফেলাইটিস বা উচ্চ তাপমাত্রাযুক্ত জ্বর, ফিভার উইথ হাই টেম্পারেচার, 100-র উপরে বডির টেম্পারেচার, 102-এর উপরে যখন বডির টেম্পারেচার, তখন মেনিনজাইটিস কি? আমাদের মস্তিষ্কের বাইরে, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে একটি কভারিং আছে, পাতলা একটি পর্দা, একটি চাদর আছে, যাতে বাইরে থেকে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া সরাসরি মস্তিষ্কের কোষকে সংক্রমিত করতে না পারে। এই যে পর্দাটা, একে বলে মেনিনজেস। এই মেনিনজেস যদি কোনো বিশেষ ভাইরাসের দ্বারা সংক্রামিত হয়, তাহলে এই যে ভাইরাল ডিজিজ, তাকে বলা হয় মেনিনজাইটিস। আর এনকেফেলাইটিস হচ্ছে মেনিনজেস পর্দা ভেদ করে সংক্রামকটি ভিতরে ঢুকে পড়েছে, তার ফলে মেনিনজেস as well as the central nervous system both are affected parallelly, simultaneously. তখনকার যে অবস্থা, তখন তাকে আমরা বলছি এনকেফেলাইটিস। এন মানে দ্য টোটাল, ইএন মানে টোটাল, এখানে পুরো স্নায়ুতন্ত্রটাই পুরোপুরি আক্রান্ত। তাই মেনিনজাইটিসের রোগীকে সারিয়ে তোলা যায়, এনকেফেলাইটিসের ক্ষেত্রে সারিয়ে তোলা বেশ কঠিন হয়। 3 নম্বর, যদি জ্বরের কারণে খিঁচু হয়, ফেব্রাইল সিজার, জ্বর থেকে যদি খিঁচুনি হয়, মানে অতিরিক্ত হাই টেম্পারেচার যদি শিশুর যদি উঠে যায়, চিকিৎসকরা বলে থাকেন, শিশু বিশেষজ্ঞরা বলে থাকেন যে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে শিশুর তাপমাত্রা কোনোভাবেই যেন না ওঠে, আগে এই বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে। আমি আগের লেকচারেও বলেছি, মস্তিষ্ক পক্ষাঘাতের ক্ষেত্রে লেকচারেও এ কথাটি বলেছি, অথবা বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার লেকচারের ক্ষেত্রেও এ কথা বলেছি। অতএব টেম্পারেচার যদি হাই হয়, 102 টেম্পারেচার বা তার উপরে যদি উঠে যায়, তাহলে এই হাই টেম্পারেচার থেকে যে খিঁচুনি হয়, তাকে আমরা বলি ফেব্রাইল সিজার, যা মৃগী রোগের কারণ হতে পারে। আমরা অনেকে বাড়িতে ইনসেকটিসাইডস রাখি, অর্থাৎ পোকামাকড় মারার ওষুধ রাখি, অথবা বাড়িতে এখানে ওখানে পোকামাকড়কে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য
আমরা ইনসেকটিসাইডস প্রয়োগ করি। এই ইনসেকটিসাইডস শিশুর শ্বাসক্রিয়ার মাধ্যমে কিংবা খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে যদি শিশুর শরীরে প্রবেশ করে তাহলে শিশু মৃগী রোগে আক্রান্ত হতে পারে, কারণ ইনসেকটিসাইডসগুলোর মধ্যে থাকে লেড কম্পোজিশন। সুতরাং এখানে 4টে পয়েন্ট বলা হলো। বাল্যকালে মস্তিষ্কের কোনো সংক্রমণ বা উচ্চ তাপমাত্রাযুক্ত জ্বর, মস্তিষ্কের কোনো আঘাত বা মস্তিষ্কে কোনো ছুরি, পেরেক বা শিক ফুটে যাওয়া, অর্থাৎ পেনিট্রেটিং উন্ড, গর্ত হয়ে যাওয়া। 3 নম্বর ফেব্রাইল সিজার, হাই টেম্পারেচার থেকে খিঁচুনি। এবং 4 নম্বর কোনো ইনসেকটিসাইডসের মধ্য দিয়ে যদি লেড কম্পোজিশন বডিতে চলে যায়। তৃতীয় কারণ, বয়ঃসন্ধিকালটার কথা বলা হয়েছে 12 থেকে 18 বৎসর বয়স পর্যন্ত। এই সময়ের মধ্যে 1 নম্বর মস্তিষ্কের কোনো আঘাত। এই বয়ঃসন্ধিকালে যদি মস্তিষ্কের চূড়ান্ত কোনো আঘাত লাগে, যে আঘাতের ফলে ভিতরের কোষগুলো, ব্রেন সেলগুলো ড্যামেজ হচ্ছে, তাহলে সেই কারণেও কিন্তু মৃগীরোগ হতে পারে। 2 নম্বর বিষাক্ত পদার্থ যেমন অ্যালকোহল, কোকেন বা অন্য কোনো মাদক দ্রব্য যদি শিশুর শরীরে যায় তাহলে তাও তার মৃগীরোগের কারণ হতে পারে। শ্বাসতন্ত্রের কোনো রোগ, হৃৎপিণ্ডের ক্রিয়ায় বাধা, শরীরে পিরিডক্সিনের অভাব, কার্বন মনোক্সাইড ও নাইট্রাস অক্সাইডের বিষক্রিয়া থেকেও শিশুর মৃগীরোগ হতে পারে। তাহলে অ্যাডোলেসেন্স পিরিয়ড 12 থেকে 18, এই পিরিয়ডে আমরা 4টি কারণ দেখতে পাচ্ছি, কজেটিভ ফ্যাক্টরস। নাম্বার 1, মস্তিষ্কের কোনো আঘাত, এনি ট্রমা ইন দ্য হেড কজিং ড্যামেজ অফ ব্রেন সেলস। ক্ষয়ে বিষাক্ত পদার্থ যেমন অ্যালকোহল বা কোনো মাদক দ্রব্য বা কোকেন ইত্যাদি যদি শিশুর শরীরে প্রবেশ করে। এবং 3 নম্বর শ্বাসতন্ত্রের কোনো রোগ, হৃৎপিণ্ডের ক্রিয়ায় বাধা, শরীরে পিরিডক্সিনের অভাব, শরীরে কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের বিষক্রিয়া ইত্যাদি থেকেও অ্যাডোলেসেন্স পিরিয়ডে শিশু এই রোগে, মৃগীরোগে আক্রান্ত হতে পারে। 4 নম্বর পূর্ণবয়স্ক, ইন দ্য অ্যাডাল্টহুড, দ্যাট ইজ ফ্রম এজ 18 to 35 ইয়ার্স, 18 থেকে 35 বৎসর বয়স পর্যন্ত। এই সময়ের মধ্যে সম্ভাব্য 3টি কারণ খুঁজে পাওয়া গেছে। প্রথমটি হলো, এখানেও সেই একই কথা, মস্তিষ্কের কোনো আঘাত, পড়া পারেনি বয়ঃসন্ধিকালে বা বয়ঃসন্ধিকালের পূর্বে, এমনকি পূর্ণবয়স্ক অবস্থাতেও। মাথায় জোরে ডাস্টার ঠোকা হচ্ছে, সজোরে। 2টি শিশুর মাথাকে আচমকা একত্রে টেনে নিয়ে এসে সজোরে আঘাত করা ইত্যাদি। মাথার উপরে মোটা লাঠির বাড়ি পড়া, মাথার উপরে রডের আঘাত পড়া, মাথার উপরে তরবারির আঘাত পড়া, মাথার উপরে বন্দুকের বাঁটের আঘাত করা, কোনো গাছ থেকে, ছাদ থেকে বা উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাওয়ার সময় মাথাটা নিচের দিকে ছিল, ফলে মাথায় চূড়ান্ত আঘাত লাগা ইত্যাদি মস্তিষ্কের যে কোনো ধরনের আঘাত। দ্বিতীয়ত, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলের আসক্তি। যদি কেউ অতিরিক্ত পরিমাণে এই পর্যায়ে অ্যালকোহল কনজিউম করে তাহলে সেই কারণেও কিন্তু তার এই সমস্যা হতে পারে। আর 3 নম্বর, মস্তিষ্কের টিউমার। মস্তিষ্কের ভিতরে কোনো টিউমার যদি থাকে তাহলে সেই টিউমারও অনেক ক্ষেত্রে এপিলেপটিক সিজারের জন্য দায়ী হয়। এরপরে আমরা যাচ্ছি 5 নম্বর, পরিণত বয়সে, 35 বৎসর বয়সের পর। আমি আগেই বলেছিলাম
যে এপিলেপসি শিশু জন্মের পরে 2 বছর বয়স থেকে তার অ্যাডাল্টহুডের যে কোনো বয়স পর্যন্ত এই রোগের প্রকাশ ঘটতে পারে। অর্থাৎ 35 বছর বয়সের পরে এই পরিণত বয়সে যদি মাথায় কোনো টিউমার সৃষ্টি হয়, যদি সেরিব্রোভাস্কুলার রোগ হয়, সেরিব্রাম গুরু মস্তিষ্ক, ভাস্কুলার শিরা এবং ধমনী, সুতরাং মস্তিষ্কে যে রক্ত সরবরাহ করে যে শিরা বা ধমনী, সেই সেরিব্রোভাস্কুলার টিউবগুলোতে কোথাও কোনো ডিজিজ, বডিতে কোনো মেটাবলিক অ্যাবনর্ম্যালিটি, বিপাকগত সমস্যা, যেমন ইউরেমিয়া, ইলেকট্রোলাইটের অস্বাভাবিকতা, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, পরফাইরিয়া, এক্লামসিয়া ইত্যাদি। এছাড়া অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলের আসক্তি, পূর্ণবয়স্কতেও অতিরিক্ত অ্যালকোহলের আসক্তি কজেস এপিলেপটিক সিজার, আর একেবারে পরিণত ম্যাচিওর এজেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত অ্যালকোহলের আসক্তি কজেস এপিলেপটিক সিজার এবং মেনিঙ্গোভাস্কুলার সিফিলিস। এছাড়াও আরও কিছু কিছু সিচুয়েশান রয়েছে যেগুলো পুরোপুরি মেডিকেল সিচুয়েশান, সহজে বোঝা যায় না, আমরা যারা সাধারণ মানুষ তাদের বোঝার জন্য নয়, তবুও ধরিয়ে রাখছি। টিউবরোজ, স্ক্লেরোসিস, কনজেনিটাল সেরিব্রাল ডাইপ্লেজিয়া, হাইড্রোসেফালি ইত্যাদি ব্যক্তির মৃগীরোগের জন্য কারণ। আমরা হাইড্রোসেফালি নিয়ে পরে বিস্তারিত আলোচনা আমরা করব। এছাড়া হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপারক্যালসেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপারন্যাট্রিমিয়া, ইউরেমিয়া, এগুলো হচ্ছে মাইক্লোনিক সিজারের সঙ্গে জড়িত। সুতরাং আমরা এই যে আলোচনা করছি এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে নয়, টু অ্যাওয়ার, টু সেন্সিটাইজ অল দি মাসেস। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত মানুষকে যদি আমি উদ্দীপিত করতে পারি, ইনফর্ম করতে পারি, তাদের প্রত্যেকের কাছে যদি এই তথ্য আমরা পৌঁছে দিতে পারি, অনেক ক্ষেত্রেই এই সম্ভাব্য অক্ষমতা, এই সম্ভাব্য রোগগুলো থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত রাখতে পারব। আমাদের অজ্ঞতা, আমাদের অশিক্ষা, আমাদের কুসংস্কার আমাদের অনেক রোগের জন্য দায়ী। আমাদের জীবনযাপন প্রক্রিয়ার ত্রুটি, জীবন চর্চার মধ্যে ত্রুটি, সেই কারণেও অনেক রকমের রোগ সৃষ্টি হয়, যে রোগগুলি শেষ পর্যন্ত শিশুর প্রতিস্পর্ধিতার জন্য, অক্ষমতার জন্য, তার ডিসেবিলিটির জন্য দায়ী হয়ে ওঠে। যেমন এপিলেপটিক সিজারের ক্ষেত্রে জিনগত কারণ ব্যতিরেকে বাকি সমস্ত কারণই আমরা যে কোনো পরিবার, যে কোনো পিতামাতার পক্ষে শিশুকে সুস্থ রাখা সম্ভব, যাতে তার এপিলেপটিক সিজার কখনো না আসে। জিনগত ত্রুটি যেহেতু সবসময়ে প্রকট বৈশিষ্ট্য নয় পিতামাতার মধ্যে, অনেক ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে অন্তঃসলীলা ফল্গুধারার মতো একটি প্রজন্ম থেকে অন্য একটি প্রজন্মে জিনগত ত্রুটিগুলো সঞ্চারিত হয়ে যায়। তাই জিনগত ত্রুটিকে সব ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, তাই আমরা ধরতে পারি না, তাই তার পূর্বাভাস না জানায় নিয়ন্ত্রণের পথ আমাদের ক্ষেত্রে রুদ্ধ হয়ে থাকে। কিন্তু বাকি আমি যতগুলি কারণ দেখালাম তার মধ্যে সবগুলি কারণ নিয়ন্ত্রণযোগ্য। একটি কারণ নিয়ে দ্বন্দ্ব থাকবে, যে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, না এটিও কোনো সমস্যা নয়। আমি পূর্বের একটি আলোচনায় বলেছিলাম যে গর্ভাবস্থায় অন্তত পক্ষে 2 বার, সর্বাধিক 3 বার পর্যন্ত
আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে কোনো স্ত্রীরোগ প্রসূতি রোগ বিশেষজ্ঞের কথা মতো এবং কোনো রেডিওলজিস্টের তত্ত্বাবধানে, যারা মূলত রেডিও ডায়াগনোসিস করেন, ডিএমআরডি, ডিপ্লোমা ইন মেডিকেল রেডিও ডায়াগনোসিস, এই ডিপ্লোমা যাদের করা থাকে, অথবা এমডি রেডিওলজি, এরকম কোনো রেডিওলজিস্টের তত্ত্বাবধানে আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফিতে অনেক কিছু দেখা হয়, যেমন মাতৃজঠরে শিশুর অবস্থান দেখা হয়, শিশু কোন অবস্থানে আছে, শিশুর নর্মাল ডেলিভারি হতে পারে কি না, শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ মাতৃজঠরে হচ্ছে কি না, শিশুর মধ্যে মেজর কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা অঙ্গ সংস্থানগত কোনো ত্রুটি থেকে যাচ্ছে কিনা, রয়ে গেছে কিনা। ঠিক তেমনি করে শিশুর মাথার মানে ক্রেনিয়াম, মাথার বাইরের পরিধিটাও এখানে চিকিৎসকরা মাপতে পারেন এই পদ্ধতিতে। আর সেই হিসাবে তারা স্থির করেন এক্ষেত্রে বাচ্চাকে নর্মাল ডেলিভারি করানো যাবে কিংবা বাচ্চাকে সিজার করাতে হবে। অতএব পুরো গর্ভকাল জুড়ে মহিলাদেরকে আমরা যদি উপযুক্ত গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করাতে পারি, দেখভাল করাতে পারি, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এপিলেপসি বা মৃগী রোগের আক্রমণ থেকে আমরা শিশুকে রক্ষা করতে পারব। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটি কি সত্য নয়? একটুখানি ত্রুটির কারণে একটি শিশু সারাটা জীবন বা জীবনের বেশিরভাগ সময়, যাকে আমি বলবো গোল্ডেন পিরিয়ড অফ দ্য লাইফ, শিশুটি এপিলেপটিক সিজারকে বয়ে নিয়ে চলেছে। সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, ভয় পায়, সাহস পায় না। আর শুধু তাই নয়, তার জন্য বাবা মাকে সর্বদা চিন্তিত থাকতে হয়। অতএব শুধু চিন্তিত থাকলে হয় না, বাবা মা তাদেরকে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, নিয়মিত ওষুধ খাওয়ানো এবং যথেষ্ট ব্যয়বহুল এই চিকিৎসা। অতএব এই ব্যবস্থার তুলনায় গর্ভাবস্থায় স্ত্রীকে কি একাধিকবার কোনো উপযুক্ত গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে রাখা অসম্ভব? পুরো বিষয়টি আমাদের মানসিকতার উপর নির্ভর করে। আমি আসলে বলতে চাইছি একটি মাত্র কথা, বারে বারে সেই কথাটি মনে করিয়ে দিতে চাই। শিক্ষা মানে পুঁথিগত বিদ্যা নয়। শিক্ষা মানে বই মুখস্থ করে পরীক্ষা হলে তাকে উগরে দিয়ে নম্বর পেয়ে কোনো রকমে যেন তেন প্রকারেণ একটি কর্মসংস্থান করা মাত্র নয়। শিক্ষা মানে বিদ্যা, সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। তাকেই বলি শিক্ষা, তাকেই বলি বিদ্যা, যা মানুষকে মুক্তি দেয়, হুইচ মেক্স অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রি ফ্রম অল সর্টস অফ বন্ডেজেস, যা মানুষকে সমস্ত ধরনের বন্ধন থেকে মুক্তি দিতে পারে। অতএব যে শিক্ষা আমাদের মধ্যে এই সায়েন্টিফিক অ্যাটিটিউড বিল্ড করতে সহায়তা করে না, যে শিক্ষায় শিক্ষিত হয়েও পিতা মাতা তারা অনিয়ন্ত্রিত, সম্পূর্ণ অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত থাকেন, নিজেদের রসনার তৃপ্তির জন্য তারা এমন কিছু খাদ্য গ্রহণ করেন, মানসিক তৃপ্তির জন্য, সাময়িক মানসিক তৃপ্তির জন্য এমন কিছু পথে তারা পরিচালিত হতে থাকেন, যা শেষ পর্যন্ত শুধু তাদের জীবনকে নয়, তাদের সন্তানদের জীবনকে বিষময় করে তোলে। অতএব আমার এই দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ, যদি আমরা অ্যাওয়ার হতে পারি, যদি আমরা উদ্দীপিত হতে পারি, যদি এই ভাবগুলিকে আমরা আমাদের রক্তের মধ্যে মিশিয়ে নিতে পারি, একমাত্র তাহলেই আমরা অক্ষমতা মুক্ত একটি রাষ্ট্র গঠন করতে পারবো। আর তখনই বলতে পারবো সুশীল সমাজ আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। নমস্কার, পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন।